আপাতত ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ ভাঙা যাবে না, মৌখিক নির্দেশ হাইকোর্টের। বাংলায় কথা বললেই তাদের মারা হচ্ছে ওড়িশায়, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। অযোগ্যদের বাঁচাতে সুপ্রিম কোর্টের রাজ্য, বড় আন্দোলনের ইঙ্গিত চাকরিহারাদের একাংশের। পুরীর মন্দিরের কাঠি দীঘায় জগন্নাথ বিগ্রহ বিতর্কে এবার রাজেশ দৈতাপতিকে শোকজ, শাস্তির হুঁশিয়ারও কর্তৃপক্ষের। বনগাঁ থেকে দিল্লি পর্যন্ত এসি ট্রেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল রেল। মোড়েও শান্তি নেই, বাড়ির লোককে পুলিশ জবরদস্তি করে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যেতে চাইছে, বিস্ফোরক অধীর চৌধুরী। পুলিশ হেনস্থা করেছে অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদে নিহত পিতা পুত্রের পরিবার। মুখ্যমন্ত্রীর সফরের আগে বহরমপুরে চলল গুলি, বেধড়ক মারধর তৃণমূল নেতাদের। সনাতনী ছাড়া কাউকে বাড়ি ভাড়া দেবেন না, কম খান তবুও, বললেন সাংসদ সৌমিত্র খা। অবৈধভাবে কয়লা পাচার, বালি পাচার, ওভারলোডিং, পাথর বোঝা, এইসব কি বন্ধ হলো বীরভূমে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপাতত ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ ভাঙা যাবে না, মৌখিক নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি গৌরাঙ্গ কান্তর নির্দেশ, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। সমস্ত রকমের অনুমতি থাকার সত্ত্বেও পুরসভা শহরের বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ ভেঙে দিয়েছে বলে হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন জানিয়েছিল ম্যাগমা হাউসের ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সোমবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত মামলা দায়ের করার অনুমতি দেন। দুপুর দুটোই মামলার শুনানি শুরু হয়। মামলাকারীর আইনজীবীর আদালতে সওয়াল করেন, পুরসভার নির্দিষ্ট পলিসি নিয়ে বলতেই পারে কোনো রুফটপ রেস্তোরাঁ রাখবেন না, কিন্তু তার মানে এটা নয় একদিন হঠাৎ এসে ভাঙতে শুরু করে দিল। এই নিয়ে পুরসভা কোনো বোর্ড মিটিং করে সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রুফটপ রেস্তোরাঁ থাকবে না আর পুরসভা ভাঙতে শুরু করবে, এটা হয় না। মামলাকারীর আইনজীবী জানান, তাদের কাছে যাবতীয় কাগজপত্র, লাইসেন্স রয়েছে, তারপরও পুরসভা কোনো সিদ্ধান্ত নিলে সময় দিতে পারত, সেই সব না করেই ভেঙে দেয়া হচ্ছে, এটা হতে পারে না। তিনি আদালতের কাছে অন্তর্বর্তী নির্দেশের আবেদন জানান। আপাতত ম্যাগমা হাউসের রুফটপ রেস্তোরাঁ ভাঙা যাবে না বলেই মৌখিক নির্দেশ হাইকোর্টের। দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা নিয়ে তুঙ্গে বিতর্ক ওড়িশায়। পুরী মন্দিরের সেবায়িত ওড়িশাবাসীর একাংশের দাবি, সহস্রাধিক কাল প্রাচীন পুরীর মন্দিরে একমাত্র জগন্নাথ ধাম, দীঘার মন্দিরকে ধাম বলা যাবে না, দাবি তাদের। বিতর্ক এখানেই থেমে থাকেনি, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতিকেও। প্রশ্ন উঠছে, দীঘার মন্দিরের বিগ্রহ নির্মাণে ব্যবহার হয়েছে পুরীর মন্দিরের নবকলেবর থেকে বেঁচে যাওয়া কাঠ, আর এই নিয়ে তীব্র হচ্ছে অসন্তোষ। এই নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট বা দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করলে তখন প্রশ্ন হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করলে তখন প্রশ্ন ওঠে না? মমতা বন্দ্যোপাধ্যায় কালী পুজো করলে তখনও প্রশ্ন ওঠে না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম কাঠা চুরি করেছি। আরে আমার বাড়িতেই তো 4টে নিম গাছ আছে, কটা দরকার আছে বলুন? আমাদের চুরি করতে হয় না, চুরি বিদ্যা ভয়ঙ্করী। নাম না করেই বিজেপিকে কটাক্ষ করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তারা যদি হিন্দু ধর্মের, তাহলে দীঘায় জগন্নাথ ধাম করায় গায়ে লাগবে কেন? আমাদের নিম গাছ চুরি করতে হয় না, আমাদের এত খারাপ অবস্থা হয়নি। তার ব্যাখ্যা, আমাদের মূর্তি তো মার্বেলের ছিল, মনে রাখবেন জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায়, আমার বাড়িতেও আছে, ওটা নিয়ে এসেছেন দৈতাপতি। সে জায়গা থেকে বলা হচ্ছে, সেই জায়গা থেকে নয়, তাকে ডাকা হয়েছিল, তিনি বলে দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে নিয়ে এসেছেন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। 26,000 চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, আগামী 8ই মে ওই মামলার শুনানি হতে পারে। রাজ্যের এই পদক্ষেপে যোগ্য তালিকায় যাদের নাম আসেনি তারা যেমন নতুন করে আশার আলো দেখছেন, তেমনি সরকারের ভূমিকায় ক্ষুদ্র চাকরিহারা শিক্ষকদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সংগঠনের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন, সরকার আমাদের সঙ্গে বৈঠকে যে কথা বলেছিল আর বাস্তবে যা করছে সেই বলা কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এর অভিযোগের সঙ্গে সহমত গেরুয়া শিবির। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলছেন, রাজ্যের রিভিউ পিটিশন থেকেই তো স্পষ্ট ওরা প্রাতিষ্ঠানিক
লুটকে রক্ষা করতে চাইছে। কারণ যারা চাকরি বিক্রি করেছে আর যারা কিনেছে তাদের দুপক্ষই রক্ষা করাটা সরকারের প্রধান মাথা ব্যথা। পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে শাসক শিবির থেকেও। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলছেন, রাজ্য সমস্ত সরকারের চাকরিহারাদের পাশে রয়েছে, তাদের চাকরি রক্ষার চেষ্টা করছে, অথচ রাজনীতি করার জন্য বিজেপি বামেরা চাকরি খেয়ে নেওয়ার পক্ষে লড়াই করছে। বাংলার মানুষ সবই দেখতে পাচ্ছেন। জগন্নাথ বিগ্রহ বিতর্কে এবার পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়িত রাজেশ দৈতাপতি তথা রামকৃষ্ণ দাস মহাপাত্রকে শোকজ করা হলো। ওড়িশার মন্দির কর্তৃপক্ষের তরফে রবিবার রাজেশকে শোকজের নোটিশ ধরানো হয়। 7 দিনের মধ্যে জবাব দিতে হবে তাকে। উত্তর সন্তোষজনক না হলে জগন্নাথ মন্দির আইন 1955 অনুসারে ওই সেবায়তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটনের দিন গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল রাজেশকে। তার নেতৃত্বে দীঘার মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মার্বেল পাথরের মূর্তির পাশাপাশি কাঠের বিগ্রহেও প্রাণ প্রতিষ্ঠা হয়। অভিযোগ ওঠে 2015 সালে পুরীর মন্দিরে নবকলেবর ব্যবহৃত পবিত্র নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়ে বানানো হয়েছে দীঘার জগন্নাথের বিগ্রহ। সংবাদ মাধ্যমের সামনে এমনই দাবি করেছিলেন রাজেশ দৈতাপতি। তারই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। ওড়িশায় পৌঁছলে রাজেশ অবশ্য দাবি করেন, নবকলেবরে ব্যবহৃত কাঠ নয়, অন্য একটি নিম গাছের কাঠ দিয়ে দীঘার জগন্নাথের বিগ্রহ বানানো হয়েছে। ওড়িশার মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জগন্নাথের বিগ্রহ তৈরিতে পরস্পর বিরোধী মন্তব্য করে কোটি কোটি ভক্তকে বিভ্রান্ত করেছে রাজেশ। রাজেশের আচরণে ওড়িশার মন্দিরের ভাবমূর্তিও নষ্ট হয়েছে বলে দাবি করা হয়েছে। বনগাঁ রানাঘাট হয়ে নয়াদিল্লি পর্যন্ত এসি ট্রেন চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়। আর সেই কাগজ দেখে তো খুশির হাওয়া সীমান্ত শহর বনগাঁয়। অনেকে এমনও রটিয়ে দেন, অমৃত ভারত প্রকল্পে স্টেশনের আধুনিকরণের পর এবার যোগাযোগ ব্যবস্থা আরও নজর দেওয়া হচ্ছে। রেলের বিজ্ঞপ্তি বলে ধরে নিয়ে চারিদিকে হই হই। এবার সেই বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল পূর্ব রেল। এই বিজ্ঞপ্তির কোনো বাস্তব ভিত্তি রয়েছে কিনা জানিয়ে দিল রেল। যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে লেখা হয়েছে, বনগাঁ জাংশন থেকে নয়াদিল্লি পর্যন্ত একটি নতুন 22 কোচের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চালুর প্রস্তাব রেল বোর্ডে পাঠানো হয়েছে। তা পাঠানো হয়েছে পূর্ব রেলের তরফে। বিজ্ঞপ্তিতে ট্রেনের রুটেরও উল্লেখ রয়েছে, বনগাঁ থেকে রানাঘাট জাংশন, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, আজিমগঞ্জ জংশন, ভাগলপুর জংশন, কিউল জংশন, পাটনা জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, কানপুর সেন্ট্রাল হয়ে নিউ দিল্লি স্টেশনে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে বিজ্ঞপ্তিটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন। পূর্ব রেলওয়ে রেল বোর্ডে এই ধরনের কোনো ট্রেন চালুর প্রস্তাবই পাঠানো হয়নি। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই ধরনের ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্য যাত্রীদের মধ্যে অযথা উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। মুর্শিদাবাদে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার শামশেরগঞ্জে এবং ধুলিয়ানার যাওয়ার কথা রয়েছে তার। সেখানে প্রশাসনিক সভা থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর এই সভা নিয়ে এবার বড় অভিযোগ আনলেন বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী। অধীরের অভিযোগ, মুর্শিদাবাদের আক্রান্তদের পরিবারের সদস্যদের সভায় হাজির করাতে না পারলেই মুখ্যমন্ত্রীর ইজ্জত থাকবে না। তাই যারা সবকিছু হারিয়ে সর্বশান্ত তাদের উপর নতুন করে পুলিশের জুলুম শুরু হয়েছে। সভায় যাওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে পুলিশ চাপ দিচ্ছে। অধীর চৌধুরীর কথায় মনেও শান্তি নেই বাংলায়। একজন পরিবারের স্বামী ও সন্তান খুন হলো, শ্রাদ্ধ করার জন্য পুরোহিত পাওয়া যাচ্ছে না, সেখানে পুলিশ বাড়ির লোককে জবরদস্তি করে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যেতে চাইছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অধীর এও বলেন, আপনার পার্টি আপনার সরকারের জন্য ওরা সব হারিয়ে সর্বসাধ্য। ওরা কি চাইতো আপনার কাছে যাবে? বরং আপনারই তো উচিত ছিল ওদের বাড়িতে গিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়া। মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করে অধীরের অভিযোগ, দেখাচ্ছে কত কড়া প্রশাসন, তাই সফরের আগে দুটো সাধারণ অফিসারকে বসিয়ে দেওয়া হলো। এসপি কোথায় ছিল? ঊর্ধ্বতন অফিসাররা কোথায় ছিল? দুটো এএসআই কে কেন বসিয়ে দিলেন? অপরাধ তারা করেছে? অপরাধ করেছে আপনার পার্টির নেতারা। পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিল, তাই 5 মিনিটের পর পুলিশ গিয়েছিল 5 ঘন্টা পরে। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির জেরে মৃত্যু হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের। তাদের পরিবারের সদস্যরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হেনস্থার অভিযোগ তুলে। সোমবারই তাদের মামলা শোনার আর্জি জানানো হয়েছিল, তবে বিচারপতি একদিন পরে তাদের আসতে বলেছেন।
অর্থাৎ মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে। হরগোবিন্দ এবং চন্দন সম্পর্কে পিতা পুত্র, তাদের স্ত্রীরা মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে এসেছেন। বিজেপির তরফ থেকে তাদের সল্টলেকে থাকার ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু অভিযোগ পুলিশ তাদের জোর করে জেলায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। এই প্রেক্ষিতে হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন দুজনের স্ত্রী। তাদের আইনজীবী চাইছিলেন সোমবারে মামলার শুনানি হোক, কিন্তু বিচারপতি মঙ্গলবার তাদের আসতে বলেছেন। পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে নিহতদের পরিবার যারা কলকাতায় রয়েছে তাদের জেলা থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে তাদের কাছে, তাই তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে। মূলত মুর্শিদাবাদের পুলিশ এসেছে, এর সঙ্গে নিরাপত্তাহীনতার কোনো সম্পর্ক নেই। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সোমবার সকালে তাদের সল্টলেকের বাড়িতে দরজা ভেঙে ঢোকে পুলিশ, জোর করে মৃতদের স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে দাস পরিবারের সদস্যদের দাবি তাদের কেউই অপহরণ করেনি, নিরাপত্তার স্বার্থেই তারা কলকাতায় রয়েছেন। মুর্শিদাবাদ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগেই বহরমপুরে চলল এলোপাথারি গুলি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলেই মনে করছেন স্থানীয়রা। রবিবার রাতে বহরমপুরের মধুপুর এলাকার একটি ক্লাবে স্থানীয় 3 তৃণমূল নেতাকে ঘিরে ফেলে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ তারাও তৃণমূল করেন। প্রথমে বচসা হয়, পরে চেয়ার, পিস্তলে, বাট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। শূন্যে 6 থেকে 7 রাউন্ড গুলি চলে। ঘটনায় গুরুতর জখম তৃণমূল নেতা মিঠুন জৈন, দেবজ্যোতি রায় সহ 3 জন। চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বহরমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ, যদিও ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহূর্তে বহরমপুর শহরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি এটা পরিষ্কারভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই নিয়ে যখন তৃণমূল নেতা মিঠুন জৈন বলছেন, হঠাৎ করে দেখলাম কিছু ছেলে, আমি চিনি প্রায় সবাইকে, ওরা হঠাৎ করে এসে গুলি চালায়। কোথা থেকে পাচ্ছে আর্মস জানি না। আমি নিজে তৃণমূল করি, রাজনীতির খেলা নেই এখানে, তাই খোলগুলি থানায় জমা দিয়েছি। কি কারণে এমন করলো বুঝতে পারছি না। যেখানে মুখ্যমন্ত্রী এই শহরে আসবেন, দল ওদের নেতৃত্ব দিয়েছে, ওরা এইসব করছেন। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সনাতনীদের ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না, সনাতনীদের ছাড়া কাউকে বাড়ি ভাড়া দেবেন না। বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিজেপির ডেপুটেশন যোগ দিয়ে এই ভাষাতেই প্রকাশ্যে নিদান দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ প্রকাশ্যে বললেন, এই রাজ্যের অনেকেই বুঝতে পারছেন না যে অনেকেই ভাবছেন যে বাড়ি আপনি বানিয়েছেন সেই বাড়িতেই আপনি থাকবেন, কিন্তু না, আপনার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করতে যাবে, আর আপনি মারা গেলে আপনার বাড়ি দখল নেবে রোহিঙ্গারা। এরপরেই বাঁকুড়ার মানুষ সতর্ক করে সাংসদ সৌমিত্র খাঁ বলছেন, বাংলাদেশের রোহিঙ্গাদের জমি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া কাউকে জমি বিক্রি করবেন না, এবং সনাতনী ছাড়া বাড়িও ভাড়া দেবেন না। দরকার হলে কম খান, তবু তাদের জমি বিক্রি করবেন না বা বাড়ি ভাড়া দেবেন না। পরে নিজের বক্তব্যের সমর্থনে সৌমিত্র খাঁ বলছেন, কলকাতায় 90% বাড়ি এভাবেই দখল করে নিয়েছে। বাঁকুড়া যেমন তেমনটাই না হয় তার জন্য আমরা অনুরোধ, সনাতনী ও হিন্দুদের ছাড়া জমি বিক্রি বা বাড়ি ভাড়া দেবেন না। গণতন্ত্রের দেশের একজন সাংসদ এমনটা কি বলতে পারেন? এমন প্রশ্নের সাংসদের উত্তর, সনাতনী নয় যারা, তারা সনাতনীদের ঘর ছাড়া করার হুঁশিয়ারি দিলে আমরাও সনাতনীরাও এই কথা বলতে পারি। আমরা অবস্থা সনাতনী ও হিন্দুদের পক্ষে। বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় বলছেন, দিবালোকে মানুষকে হুঁশিয়ারি দিচ্ছেন সাংসদ, এইসব ওদের মুখে মানায়, এগুলো বলা যায় না। প্রশাসনিকভাবে বারংবার অবৈধ কয়লা পাচার থেকে অবৈধভাবে বালি পাচার ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে, এমনটাই দাবি করা হয়। তবে সেই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ তা নিয়েই প্রশ্ন থেকেই যায়। বিরোধী রাজনৈতিক দলগুলিকে তো এবার এইসব অবৈধ পাচারের জন্য বারবার সরব হতেও দেখা যায়। তবে এইসবের পরেও কি অবৈধভাবে কয়লা অথবা বালি পাচার বা ওভারলোডিং, পাথর বোঝাই বন্ধ করা সম্ভব হয়েছে বীরভূমে? এই প্রশ্নের উত্তরে স্পষ্টভাবেই বলা যেতে পারে না, কেননা এর প্রমাণ মিলছে একের পর এক অবৈধ বালি বোঝাই ট্রাক্টর, ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পার এবং অবৈধ কয়লা পাচারের সঙ্গে যুক্ত যানবাহনের ধরপাকড়। বীরভূম জেলা পুলিশের দুবরাজপুর থানার পুলিশ ফের একবার একটি নম্বর প্লেটবিহীন ট্রাক্টর আটক করল
কান্তর থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তায় নিরাময় চকলের কাছে ওই ট্রাক্টরটির মাধ্যমে অবৈধভাবে কয়লা পাচার হচ্ছিল। এই ঘটনায় পুলিশ অন্তত পক্ষে 3 টন অবৈধ কয়লা উদ্ধার করেছে। এই সব উদ্ধারের পাশাপাশি শুরু হয়েছে মামলা এবং তদন্ত। এর পাশাপাশি সদয় থানার পুলিশ দুটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর এবং একটি ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পার আটক করেছে। 14 নম্বর জাতীয় সড়কের সদাইপুর থানা এলাকায় চিনপাই গ্রামের কাছে পুলিশ ওই দুটি অবৈধ ও বালি বোঝাই ট্রাক্টর এবং ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পারটি আটক করে বলেই জানা যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন আজকে সেরা 10টি খবর। ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা পত্রিকা।